সবকিছুতেই আমরা মনে করছি যে এখানে কোনো ফ্রড থাকতে পারে। ফলে আমরা মোবাইল পেনিট্রেশন 70% এর উপরে বলি। টেকনিক্যাল রিক্রুটমেন্টে বিশেষ করে ইন্টারভিউ বোর্ডে আসলে অনেক কিছু বোঝা যায় না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার নাই, আপনি খুব সহজেই যে কোনো সময় এটা অনবোর্ড করতে পারবেন। সো অ্যাজ এ কোম্পানি হিসেবে আপনি ইনোভেশন ড্রিভেন হিসেবে কিভাবে আইবসকে খাপ খাইয়ে নিচ্ছেন, কিভাবে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন? Hello and welcome to another episode of AR Talk presents the Thoughtful Hour. সাথে আছি আমি তৌফিক হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অফ আকিজ রিসোর্স। AR Talk মানে আকিজ রিসোর্স টক। মূলত সিনিয়র এমপ্লয়ীদেরকে এখানে আমরা হাজির করি, যাদের মাধ্যমে আকিজ রিসোর্স সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তেমনই একজন আজকে আমাদের অতিথি জায়েদ বিন রশিদ। তিনি সিইও আকিজ আইবস লিমিটেড। আইবস মানে ইন্টেলিজেন্ট বিজনেস অপারেটিং সিস্টেম। আকিজ গ্রুপে যে ধরনের আইটি বা টেকনোলজি ড্রিভেন বেশ কিছু ফার থট এবং ভবিষ্যৎমনা মানুষ ছিলেন, তাদের কজনা মিলে 2020 সালে যখন আকিজ রিসোর্স অ্যাজ এ গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে, তখন মূলত আইবস এই টিমটার জন্ম হয় এবং নেতা হিসেবে আবির্ভূত হন জায়েদ বিন রশিদ। জায়েদ ভাই আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি। জায়েদ ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি এবং দর্শকদেরও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। তো প্রথমেই শুরু করতে চাই, জায়েদ ভাই আপনার আকিজ রিসোর্সে অবতীর্ণ হওয়া এবং তার পূর্ববর্তী আকিজ গ্রুপে একটা মোটামুটি দীর্ঘ সময় আপনি আছেন, সেই সময়টাতে আপনার কন্ট্রিবিউশন এবং কিভাবে আপনি আকিজ আইবসে সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হলেন, সে বিষয়গুলো আমাদের সামনে একটু সংক্ষিপ্তকারে বলেন। এটা আসলে একটা বড় গল্প, যদিও আপনি সংক্ষিপ্ত করে বলতে বলেছেন, আমি চেষ্টা করব যতটুকু সংক্ষেপে বলা যায়। সো আমার ক্যারিয়ারের যাত্রা শুরু হয় যখন আমি ইউনিভার্সিটি পাশ করে বের হওয়ার পর ব্র্যাকে জয়েন করি। তার ঠিক 2 বছর পর আমার একটা অফার আসে আকিজ গ্রুপ থেকে, এবং খুব রেলিভেন্ট ফিল্ডে, যেহেতু আমি আমার গ্রাজুয়েশন শেষ করি ম্যানেজমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তারপর এমআইএসে আমার এমবিএ করি। সো তখন থেকে আমার একটা ড্রিম ছিল যে এমআইএস, ডেটা, এগুলা ভাল লাগতো এবং এই রেলিভেন্ট একটা জবে আসবো, এরকম একটা প্ল্যান ছিল। সো আকিজ গ্রুপ থেকে যখন অফারটা পাই তখন আমি একবারেই লুফে নেই না, যেহেতু আমার রেলিভেন্ট জব। অ্যান্ড ইউনো, ব্যাক ইন 2007 তখন আসলে এমআইএস ফিল্ডটাই ছিল অপরিচিত। সো খুব ইন্টারেস্টেড হয়ে আমি নেই। অ্যান্ড খুব সারপ্রাইজিংলি আমার কাছে মনে হয় যে জসিম স্যারের যে ভিশন, জসিম স্যার যখন আমার ইন্টারভিউ নেন, এবং জসিম স্যারও তখন প্রথম ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে এসে বাংলাদেশে মাত্র উনি অফিস শুরু করেছেন। তো জসিম স্যারের প্রথম রিক্রুটমেন্ট ছিলাম আমি এবং আমার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি। তো তখন জসিম স্যারের ইন্টারভিউ দেখে জসিম স্যারকে ভালো লাগে, ওনার থট প্রসেসটায় খুব পছন্দ হয়, যার কারণে আমি আর কিছু চিন্তা না করে ওইখানে জয়েন করে ফেলি। তো সেইখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। স্যার প্রথমে প্রায় 6 মাস আমাদেরকে বিভিন্ন জিনিস পড়তে দিতেন। খুব ইন্টারেস্টিংলি আমার বিশেষ করে আমরা এবং আমাদের ওই সময়কার টিমের প্রথম 6 মাস আসলে আমরা খুব ফান মোডে ছিলাম, বিভিন্ন জিনিস পড়তাম, স্যার বিভিন্ন বই দিত, আমাদের কাজই ছিল বইগুলো পড়া এবং সামারি করে করে স্যারকে ওইগুলোকে প্রেজেন্ট করা। তো এইভাবে আমাদের কাজ শুরু হয়। তারপর স্যার তখন পার্টিকেল বোর্ডটা দেখতেন, এই ফ্যাক্টরিটা, তো ওইখানের ছোট ছোট অটোমেশন নিয়ে আমরা কাজ শুরু করি, বিভিন্ন এক্সেলে বিভিন্ন অটোমেশন, বিভিন্ন ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং টুল, এগুলো নিয়ে। তারপর এটা শুরু করতে করতে আমরা প্রথমে অ্যাকাউন্টসের ছোট্ট একটা মডিউল নিয়ে কাজ শুরু করি সফটওয়্যার ডিপার্টমেন্টে। আর যেহেতু আমি এমএস নিয়ে পড়াশোনা করেছি, আমার বিজনেস ডোমেইন নলেজ ছিল, আর এমএস এ পড়ার কারণে কিছু টেকনোলজিক্যাল ওরিয়েন্টেশন ছিল, বাট নট দ্যাট মাচ। তো যাই হোক, ওইখান থেকে আমাদের কাজ শুরু হয় আস্তে আস্তে অ্যাকাউন্টসের একটা ছোট্ট মডিউল দিয়ে শুরু, এবং তারপর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমরা একটা একটা মডিউল অ্যাড করতে 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 দেখা যায় আকিজ গ্রুপের সবগুলা বিজনেস ইউনিটের সবগুলো ফাংশনাল এরিয়ার জন্য ছোট ছোট সফটওয়্যার তৈরি করে মোটামুটি একটা ইআরপির মতো দাঁড়া করিয়ে ফেলি। তো এভাবেই চলতে চলতে আসলে আজকের এই পর্যায়ে আসা। ইন্টারেস্টিং গল্প। আকিজ রিসোর্স তার জন্ম শুরু হওয়ার অনেক আগে, যেমনটা জাহিদ ভাই বলছিলেন, 2007 থেকে তারা শুরু করেছিলেন। এবং খুব ইন্টারেস্টিং, একজন উদ্যোক্তা যখন অনেক বেশি ইনফরমেশন ড্রিভেন হন এবং অনেক বেশি নলেজ ড্রিভেন হন, এবং তার মাধ্যমে জাহিদ ভাইয়ের মতো আরও কয়েকজন এমপ্লয়ি তারা অনেক বেশি নলেজ সেন্ট্রিক হয়েছেন এবং ধীরে 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 গ্রুপের প্রয়োজন মেটানো শুরু করেছেন। এবং সেখান থেকে যখন আকিজ রিসোর্স হয়েছে, এবং তখন তারা আসলে আকিজ রিসোর্সের অংশ হতে পেরেছেন আকিজ আইবস লিমিটেড প্রতিষ্ঠা করার মাধ্যমে।
মূলত আকিজ আইবস কিন্তু বেশ অনেকগুলো নামের কারণে ইন্ডাস্ট্রিতে পরিচিত। আই এম শিওর দ্যাট আপনিও এগ্রি করবেন, বিকজ এটা অনেক কঠিন কাজ, কোড লেখা। বিজনেসে এখন কোড ধীরে ধীরে হয়তো বা পেছনের অংশ হয়ে যাচ্ছে, রাদার অনেক ফাস্ট চলে আসছে ইনোভেশন, অনেক বেশি এআই ড্রিভেন সিস্টেম চলে আসছে। সো এই যে একটা পরিবর্তন হচ্ছে আমাদের চারপাশে, সো অ্যাজ এ কোম্পানি হিসেবে আপনি ইনোভেশন ড্রিভেন হিসেবে কিভাবে আইবসকে খাপ খাইয়ে নিচ্ছেন, কিভাবে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন? আসলে দেখুন, টেকনোলজি বিজনেসটাই এমন, এটা আসলে টেকনোলজি মানেই ইনোভেশন। সো আমাদের ইনোভেশনের ভেতর দিয়ে যেতে হয়। টেকনোলজির প্রত্যেকটা কাজই আসলে ইনোভেটিভ। সো সেটা হতে পারে একটা নতুন প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে, হতে পারে একটা নতুন মডিউল নিয়ে কাজ করার ক্ষেত্রে, প্রতিনিয়তই আমাদের ইনোভেটিভ থাকতে হয়। ইনফ্যাক্ট নট অন নেসেসারিলি যে প্রত্যেকটা ফাংশনাল এরিয়া বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা ডিজাইনের ক্ষেত্রে, ইভেন আমাদের যে এক্সিস্টিং জিনিসগুলা সেগুলাকেও আরো বেশি কিভাবে অপটিমাইজ করা যায়, আমাদের রিসোর্স অপটিমাইজ করা যায়, সিকিউরিটি কিভাবে এনশিওর করা যায়, নতুন টেকনোলজি কিভাবে অ্যাডপ্ট করা যায়, এই সবকিছু আপনি যেটা বললেন যে কোড থাকে হচ্ছে পর্দার পেছনে। সো ওই কোডের ভেতরেও আমাদের অনেক ইনোভেশনের কাজ থাকে, যে কোডটাকে আমি কতটুকু অপটিমাইজ করতে পারছি, কোডটাকে কতটুকু আমি কতটুকু স্কেলেবল করতে পারছি, এই সবকিছু মিলেই আমাদের ইনোভেশনের ভেতর দিয়ে যেতে হয়। সো প্রত্যেকটা আমাদের কাজের প্রত্যেকটা প্রসেসই আমাদের অর্ধেকের বেশি থাকে আর&ডি টাইপ। সো আই সি। ইনোভেশন আমাদের এমবেডেড একটা জিনিস, এটা আসলে নতুন করে খাপ খাওয়ানোর কিছু নেই। আমরা বাই ডিফল্ট মানে ইনোভেশনের প্রসেসের ভেতর ভেতর দিয়ে যাই। সো এর মাধ্যমে আসলে আমরা দারুণ দারুণ বেশ কিছু জিনিস পেয়েছি, যেমন সফটওয়্যার বলতে পিপল ডেস্ক, ম্যানেজেরিয়াম, এই নামগুলো আমাদের অনেকের কাছেই পরিচিত। আধুনিক অফিস ব্যবস্থাপনায় যেমন লাগে, তেমন একটা নতুন ব্যবসাকে সামগ্রিকভাবে ম্যানেজেরিয়াম সফটওয়্যারও বেশ ভালো ভূমিকা রাখে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আইবস লিমিটেডের প্রায় 300+ ডেভেলপারের একটা সেট আছে, তারা প্রতিনিয়ত এই জায়গাগুলোতে স্পেস তৈরি করে নিচ্ছে, নিজেরা ডেভেলপ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দারুণ দারুণ বেশ কিছু সফটওয়্যার এবং টুলস পাচ্ছি। আহ, পরবর্তী আরেকটা কোশ্চেন করতে চাই আমাদের জায়েদ ভাইয়ের কাছে। মূলত নতুন যারা জয়েন করে, ধরেন আপনার প্রতিষ্ঠানে এমন অনেক নতুন মেধা জয়েন করলো, যারা এই ধরনের ফিল্ডে নিজেদেরকে আরো সামনের দিকে অগ্রসরমান হতে চায়, এই ধরনের সফটওয়্যার ব্রেনকে আপনারা কিভাবে আত্মস্থ করে নেন, কিভাবে সিস্টেমের অংশ করে নেন? আসলে এটা আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা একটু টিপিক্যাল রিক্রুটমেন্ট বা ট্রেডিশনাল রিক্রুটমেন্ট যেভাবে হয় সেরকম না। আমাদের রিক্রুটমেন্টের একটা প্রসেস আছে। রিক্রুটমেন্টটা আমরা প্রথমে করি হচ্ছে আমরা ইন্টার্ন থেকে শুরু করি। কারণ হয় কি, একটা রিক্রুটমেন্ট টেকনিক্যাল রিক্রুটমেন্টে বিশেষ করে ইন্টারভিউ বোর্ডে আসলে অনেক কিছু বোঝা যায় না। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ইঞ্জিনিয়ার আমি যখন হায়ার করছি সে খুবই এক্সপ্রেসিভ, মনে হচ্ছে সে খুবই ট্যালেন্টেড, কিন্তু যখনই রিয়েল ব্যাটল ফিল্ডে নামা হয়, মানে আই মিন যখন কোডিং এ দেওয়া হয়, তখন দেখা যায় যে তার হয়তো ডোমেইন নলেজ নাই, বা সে প্রোগ্রামার হিসেবে ভালো হলেও যে ডোমেইনে কাজ করাতে চাচ্ছি সেই ডোমেইন সম্পর্কে তার কোনো ধারণাই নাই। সো এই জিনিসগুলো বোঝা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো প্রথম দিকে আমরা এরকম প্রচুর স্ট্রাগল করতে করতে আমরা একসময় ডিসাইড করি যে না, লেটস বিল্ড দ্য ট্যালেন্ট। সো এই ট্যালেন্ট বিল্ড করার প্রসেসে আমরা যেটা করি, আমরা সব রিক্রুটমেন্টগুলোই আমরা চেষ্টা করি ফ্রেশ গ্রাজুয়েটদেরকে নেওয়া। গ্রাজুয়েটদেরকে আমরা ৩ মাস ট্রেন করাই, যেটাকে আমরা ইন্টার্ন পিরিয়ড বলি। সো সে সময় আমরা একটা স্ট্যান্ডার্ড রেমুনারেশন দেই। তারপর আমরা তাদেরকে তার যোগ্যতা অনুযায়ী এবং মার্কেটের স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদেরকে আমরা একটা অফার করি। যাদেরকে আমরা মনে করি যে না, এদেরকে নিয়ে ৩ মাস, তো আমরা ৩ মাস সময় পাই তাকে জাজ করার জন্য, তাকে ট্রেন করার জন্য। আর ফ্রেশ যেহেতু, তাকে অনেক কিছু শিখিয়ে নেওয়া যায়। ওই যে একটা কথা আছে না, ইউ ক্যানট টিচ নিউ ট্রিক টু এ ওল্ড ডগ। সো দেখা যায় পুরানো লোকদেরকে নতুন জিনিস শেখানো আসলে খুব কষ্টকর। যারা পুরা তাদের লাইফ, তাদের ক্যারিয়ারে একভাবে তারা গ্রুম আপ হয়ে আসছে, তাদেরকে নতুন জিনিস শেখানো কঠিন হয়ে যায়। সো আমরা প্রেফার করি ফ্রেশ গ্রাজুয়েটদেরকে প্রেফারেন্স দেওয়া এবং তাদেরকে নতুনভাবে শিখিয়ে নেওয়া। দ্যাট ইজ ইজি ফর আস। না, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। মূলত আকিজ রিসোর্সের ওভারঅল সিস্টেম এবং প্রসিডিউরের ভিতরে এই ব্যাপারগুলো বেশ ইনবিল্ট, বিকজ আমাদের সম্মানিত এমডি স্যার শেখ জসিমউদ্দিন স্যারেরও মতো অনেকটা তাই, এবং উনি অনেক ফ্রেশ পার্সনদেরকে ডেভেলপ করতে খুব পছন্দ করেন, যারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে। সো এই নেতৃত্বের কথা যখন এলোই, তখন আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে নেতৃত্ব গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে গ্রুম আপ করতে আইবস কি স্পেশাল কোনো নীতি ব্যবহার করে? আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এই টেক ফিল্ডে আসলে নেতৃত্বের খুব অভাব। আপনি আরো যেকোনো টেক লিডারের সঙ্গে যদি কথা বলেন, দেখবেন সবাই আসলে এই মিড পজিশনের, মানে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এই যে জায়গাগুলা, এই মিড লেভেল ম্যানেজমেন্ট লিডার ক্রাইসিসে ভুগছে। সো আমাদের ওই যে ইন্টার্ন নিয়ে তাদেরকে তৈরি করে বড় মানে উপরের দিকে ওঠানোর যে স্ট্র্যাটেজিটা, এটা অনেকটা ওই মিড লেভেলের গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য। এটাও আমাদের একটা ইন্টেনশন।
সো আমরা যেটা করি, আমরা চেষ্টা করি আমাদের আপনার প্রশ্নের সরাসরি যদি আনসার বলেন তাহলে অ্যান্সার হচ্ছে না। আমাদের আলাদা কোনো ইয়ে নেই। বাট আমরা যেটা করি আমরা অন জবেই তাদেরকে মনিটর করার চেষ্টা করি। যে সে তার টিমের সঙ্গে কিভাবে কাজ করছে, টিম ওয়ার্কে সে কেমন, সে তার সাবঅর্ডিনেট যারা আছে যখন জুনিয়রদেরকে নেওয়া হয় আস্তে আস্তে সে যখন সিনিয়র হয়ে যায় 1 বছর বা 2 বছর পর তার আন্ডারেও একজন ইন্টার্ন দেওয়া হয়। সেই ইন্টার্নদেরকে কিভাবে ট্রেন করছে, তাদেরকে কিভাবে লিড করছে, তার টিম ওয়ার্ক কিরকম, এইভাবে তাকে তার এই যোগ্যতা বিচার করে আমরা তাদেরকে ওই ধরনের কাজে আস্তে আস্তে এনগেজ করি। যার ভেতরে দেখি লিডারশিপ, একটু টিম ওয়ার্কের ক্যাপাসিটি ভালো, একটু কোঅর্ডিনেট করতে পারে ভালো, একটু ওনারশিপ নিতে পারে, তাদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করি একটু এই লিডারশিপ পজিশন। সো এভাবেই আমাদের বাট আলাদাভাবে লিডারশিপ বিল্ড করার যে এরকম কোনো প্রোগ্রাম রাইট নাও আমাদের ওইভাবে নাই। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আসলে রাইট নাও নাই এটা বলা ভুল হচ্ছে, বিকজ আমি জানি যে আমাদের জায়েদ ভাই অনেক বিনয়ী এবং উনি এই জিনিসটা প্রকাশ করলেন না, কিন্তু ওনার ভিতরে সিস্টেমটা আসলে ওইভাবে করা আছে যাতে নেক্সট লাইন লিডার্স এবং পরবর্তীকালের নেতৃত্ব কার কাছে যাবে এটা অটোমেটিক্যালি বের হয়ে আসে। আমরা রিসেন্টলি আকিজ রিসোর্সে বেশ কিছু জিনিসের সাথে সম্পৃক্ত হচ্ছি। মূলত আপনারা অনেকেই জানেন যে আকিজ রিসোর্স একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা ডিজিটাল ব্যাংকিং সেক্টরে পা রাখতে ইচ্ছা পোষণ করেছি। সো সেই জায়গাগুলোতে আমরা আকিজ আইবসকে অনেক অ্যাক্টিভভাবে পাবো, যারা কিনা একটা কোম্পানিতে আকিজ রিসোর্সে জয়নিং থেকে সেপারেশন পর্যন্ত একটা এমপ্লয়ির ফুল জার্নি পিপল ডেস্ক সফটওয়্যারের মাধ্যমে সমাধান করে থাকেন। আবার অনেক ক্ষেত্রে ম্যানেজরিয়াম সফটওয়্যারের মাধ্যমে একজন নতুন উদ্যোক্তা কিভাবে চলবেন সেই জায়গাগুলোও তারা সফটওয়্যারের মাধ্যমেই রেকর্ড এবং ওভারঅল সাপোর্ট হিসেবে দুর্দান্ত সফটওয়্যার তৈরি করেছেন। এছাড়া আমাদের ইন্টারনাল ব্যবহারের জন্য যে ইআরপি সেটাও তাদের হাতে গড়া। এরকম বলে শেষ করা যাবে না অনেক সফটওয়্যার তাদের হাতে করা। কিন্তু ফিনটেক একটা ভিন্ন ক্ষেত্র। এই যে একটা ফিনটেককে ইনবিল্ট আমাদের ভেতরে যা আছে তার থেকে একটা ভিন্নতর কাস্টমাইজেশন করে কাস্টমারদের সামনে তুলে ধরা, সারা বাংলাদেশের 20 কোটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। ডিজিটাল ব্যাংকিং এর এই সিস্টেমটাতে আইবস কিভাবে সম্পৃক্ত হচ্ছে, প্রিপারেশনটা কেমন? জিনিসটা একটু কমপ্লেক্স। আমি যদি একটু ইজি করে বোঝানোর চেষ্টা করি, দেখুন আমাদের আমরা আইবস লিমিটেড আকিজ রিসোর্সের একটি অঙ্গ সংগঠন, যেটা আসলে পুরানো কোম্পানি আকিজ গ্রুপ। সো আকিজ গ্রুপের একটা অঙ্গ সংগঠন বা পরবর্তীতে আকিজ রিসোর্সের অঙ্গ সংগঠন হওয়ার কারণে এমবেডেড হয়ে আছে আমাদের ভেতরে ট্রাস্ট বলে একটা কথা। আমরা সবসময় আসলে কোয়ালিটি এবং কাস্টমারের ট্রাস্ট এই দুইটা জিনিসকে খুবই প্রায়োরিটি দিই। সো আমরা কোনো কিছু ডেলিভার করি না যেটা আসলে কোয়ালিটি বা ট্রাস্টের জায়গায় কোনো বাধা তৈরি করতে পারে। সো ওই জায়গাতে আমরাও কিন্তু বাইরের অনেক সফটওয়্যার নেই। বাইরের সফটওয়্যার নেই বলতে কি আমাদের নতুন হেলথ কেয়ার বিজনেসের জন্য আমরা বাইরে থেকে সফটওয়্যার নিয়েছি। আমাদের আকিজিয়ারের জন্য আমরা বাইরে থেকে সফটওয়্যার নিয়েছি। এটার রিজন হচ্ছে যে ওই ডোমেইনে আমাদের যথেষ্ট পরিমাণে এক্সপার্টাইজ ছিল না। এবং আমরা ওই এক্সপার্টাইজগুলো তৈরি করছি আস্তে, আস্তে। যখন আমরা মনে করব যে আমাদের এই জায়গাগুলাতে বা এই ডোমেইনগুলাতে আমাদের যথেষ্ট এক্সপার্টাইজ তৈরি হয়েছে, তখন কিন্তু আমরা এই জিনিসগুলোকে রিপ্লেস করে ফেলব। ঠিক একইভাবে আমার কাছে মনে হয় ফিনটেকেও আমরা চেষ্টা করব গ্লোবাল সলিউশন নেওয়ার, গ্লোবাল যে বেস্ট সলিউশনগুলো আছে সেটা নেওয়ার এবং তার সঙ্গে আমাদের টেক টিমকে অ্যাডাপ্ট করার। এবং দেখবেন আমাদের যে কাস্টমার ফোকাস যে অ্যাপগুলা, আমি যদি ফর এক্সাম্পল বলি যে কোর ব্যাংকিং সলিউশন একটা থাকে, তার সঙ্গে কিন্তু অনেক সলিউশন থাকে। আমরা ব্র্যাক ব্যাংকের অনেকেই বলে ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপটা আছে এটা খুবই চমৎকার একটা অ্যাপ। এর আগে ছিল সিটি ব্যাংকের সিটি টাচ, সেটাও চমৎকার একটা অ্যাপ ছিল। সো এই অ্যাপগুলা কিন্তু কোর ব্যাংকিং এর পার্ট না, বাট ইট ইজ অলসো কানেক্টেড টু দ্য কোর ব্যাংকিং। তো আমরা যেটা করব কোর ব্যাংকিং এর যে সিস্টেমটা সেটা আমরা চেষ্টা করব আসলে গ্লোবাল কোনো কোম্পানি থেকে নেওয়া এবং যেটা আসলে কোনোভাবেই সিকিউরিটি এবং কোয়ালিটির দিক দিয়ে আমরা কম্প্রোমাইজ যেন না করতে হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা কাস্টমারদের জন্য যে ফিচারগুলো নিয়ে আসবো, যে প্রোডাক্টগুলা বা যে সার্ভিসগুলা, সেই জায়গাগুলোতে হয়তো আইবস লিমিটেড কন্ট্রিবিউট করবে এবং এই পুরা ইকোসিস্টেমের একটা পার্ট হয়ে যাবে। ইকোসিস্টেমের কথা যখন এলোই তখন যদি আমি এভাবে বলি যে ফিনটেক এবং ব্যাংকিং এই দুইটার মধ্যে একটা বেসিক পার্টনারশিপ দরকার, এবং যেটা অলরেডি বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে বলে আমরা জানি এটা আছে। কিন্তু যদি ফিনটেক এবং ব্যাংকিং এর মধ্যে এই পার্টনারশিপটা আরো রিএনার্জাইজ করতে হয় অ্যাজ ইফ ডিজিটাল ব্যাংকিং এস্টাবলিশ করার ক্ষেত্রে, তাহলে আইবস লিমিটেড কি ভূমিকা রাখবে? সো দেখুন, ফিনটেক বলি, আমরা এডটেক বলি বা আমরা হেলথ টেক বলি, টেক জিনিসটা কি? আমরা যে এই যে বিভিন্ন একটা শব্দের সঙ্গে টেক জিনিসটা জুড়ে দিই, এটার অর্থটা কি দাঁড়ায় সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। ফিনটেক জিনিসটা হচ্ছে বা হেলথ টেক বা এডটেক, এডুকেশনকে টেকনোলজির মাধ্যমে বা ফাইন্যান্সকে টেকনোলজির মাধ্যমে প্রকাশ করাটাই কিন্তু হেলথ টেক বা এডটেক। সো এখন ব্যাংক কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন।
ব্যাংক ছাড়াও অন্য যত কিছু আছে, যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, আমরা জানি এনবিএফআই আছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মোবাইল ব্যাংকিং, যত ধরনের ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, এই সব কিছুকে যখন টেকনোলজির মাধ্যমে আমরা এই সেবাটা দেওয়ার চেষ্টা করি, তখন সেটা কিন্তু হয়ে যায় ফিনটেক। সো আমি যদি বলি ওভারঅল ব্যাংকিং বা ফাইন্যান্স ইকোসিস্টেমের একটা পার্ট কিন্তু ফিনটেক, মানে ফিনটেক, ফাইন্যান্স তারপরে টেক। সো ফাইন্যান্সটাকে এনাবেল করার জন্য টেক হচ্ছে একটা এনাবেলার। সো দুইজনের যদি একটা পেয়ারিং না হয়, ব্যাংকিং এবং ফিনটেক যদি ব্যাংকিং এবং টেকনোলজি যখন একসঙ্গে হয়, তখন এই পেয়ারিংটা কিন্তু খুবই জরুরি, এবং এই পেয়ারিংটা না হলে কিন্তু আপনি ইকোসিস্টেমও পাবেন না। আপনি ডিজিটাল ব্যাংকিং, আমরা যেটা বলছি ডিজিটাল ব্যাংকিং, সেই ডিজিটাল ব্যাংকিংও কিন্তু হবে না। ডিজিটাল মানেই তো এখানে টেকনোলজি থাকবেই। ডিজিটাল ব্যাংকিং বা নিও ব্যাংকিং সেক্টরে বাংলাদেশ তো একেবারে নতুন পা রাখতে যাচ্ছে। এই জায়গাগুলোতে বড় বড় চ্যালেঞ্জ কি আসতে পারে বলে আপনি মনে করছেন? অবশ্যই অনেক চ্যালেঞ্জের জায়গা আছে, কিন্তু খুশির খবর হচ্ছে যে ডিজিটাল ব্যাংকিং যদিও নতুন আসছে, কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু আছে। যেমন আমরা জানি বিকাশ অনেক আগে থেকেই কাজ করছে এবং পুরাটাই কিন্তু ডিজিটালি তারা কাজ করছে, প্রথম থেকেই তারা মোবাইল দিয়ে কাজ করছে। তারপর আমাদের নগদ আসলো, তারপর আমাদের ডাচ বাংলা ব্যাংকের রকেট আছে, সবকিছু কিন্তু ডিজিটালি যথেষ্ট অ্যাডভান্স। এবং এখানে যে গ্লিচ থাকে না তা নয়, কিন্তু আমরা ওই জায়গাটাতে সবসময়ই আকিজের কোয়ালিটিটাকে ইনশিওর করার চেষ্টা করছি। এজন্যই কিন্তু আমরা বলছি আমরা চেষ্টা করব বিদেশি সফটওয়্যার আনার, যেটাতে থাকবে সাইবার সিকিউরিটি স্ট্রং থাকবে, যেখানে ফ্রড ডিটেকশন থাকবে। আমরা বলছি যে এখানে জিরো ট্রাস্ট আর্কিটেকচার হবে। জিরো ট্রাস্ট মানে হচ্ছে যে আমরা কোনো ট্রানজেকশনকেই আমরা ট্রাস্ট করছি না, মানে সব কিছুতেই আমরা মনে করছি যে এখানে কোনো ফ্রড থাকতে পারে। সো সবগুলাকেই আমাদের ট্রানজেকশন হওয়ার আগেই প্রিভেন্টিভভাবে এগুলাকে চেক করা হবে, যেটাকে আমরা বলছি জিরো ট্রাস্ট আর্কিটেকচার। সো এইভাবে আমরা সাইবার সিকিউরিটি সব কিছুতেই আমরা স্পেশাল ফোকাস রাখবো, কারণ ডিজিটাল ব্যাংক যেহেতু, এখানে কিন্তু কোনো ম্যানুয়াল ট্রানজেকশন থাকবে না, কোনো পেপার নোট থাকবে না, সব কিছুই ডিজিটাল। সো এখানে ডিজিটালি যদি আমরা সাউন্ড না হতে পারি, তাহলে কিন্তু এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর হতে পারে। সো ওই জায়গাতে যদি বলেন বাংলাদেশের রেডিনেস, হ্যাঁ যথেষ্ট আছে আগে থেকেই। তারপরেও আমরা চেষ্টা করব যত ধরনের গ্লোবাল পার্টনার আছে আমাদের সবার সঙ্গে কোলাবোরেটিভলি ভাবে এমন একটা সিকিউর সলিউশন ইনশিওর করার জন্য, যেটা একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহ এই ইকোসিস্টেমের সবাইকে নিয়ে কানেক্টেডভাবে সিকিউরলি এবং খুব সহজভাবে আমরা এটাকে লঞ্চ করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে আকিজ রিসোর্সের ভেতরে এই কালচারটা অলরেডি আছে। আমরা বারবার বলেছি, অনেকবার বলেছি যে আকিজ রিসোর্স মূলত একটা ক্যাশলেস সোসাইটির ব্যাপারে বিলিভ করে, এবং আকিজ রিসোর্স ইটসেলফ পেপারলেস। আকিজ রিসোর্সের মটো হচ্ছে এআই ফার্স্ট, মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট। সো এরকম একটি প্রতিষ্ঠানে আইবস লিমিটেডের যে ইনোভেশন, তাদের যে কালচার পরিবর্তনের যে কর্মকাণ্ড, সেগুলো এটাতে অনেক যুগান্তকারী পদক্ষেপ রাখবে বলেই আমরা বিশ্বাস করি। তাহলে কি আমরা আরেকটা ভাবে ভাবতে পারি যে বাংলাদেশ আগামী 5 বছর কিংবা 10 বছরের ভিতরে ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে পুরোপুরি ক্যাশলেস ব্যবস্থায় অবতীর্ণ হবে? দেখুন, আমরা স্বপ্ন দেখি, কিন্তু আসলে ফিউচার তো প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, আর টেকনোলজিতে এটা আরো বেশি ডিফিকাল্ট। আমরা জানি যে ওয়াইম্যাক্স প্রযুক্তি এসেছিল, সেটা কিন্তু ওইভাবে সাস্টেইন করেনি। অনেক প্রযুক্তি আসে, কিন্তু কতটুকু সাস্টেইন করবে সেটা মানে আগে থেকে প্রেডিক্ট করা ইটস ভেরি ডিফিকাল্ট। তবে আমরা আশা করি যে ডিজিটাল ব্যাংকিং খুব ভালো করবে, কারণ ডিজিটাল ব্যাংকিং আমরা জানি পৃথিবীর অন্যান্য বিভিন্ন জায়গার এক্সপেরিয়েন্স যদি দেখি বা এক্সাম্পল যদি দেখি, অনেক জায়গায় খুব ভালো করছে। এবং আরেকটা যদি জিনিস দেখেন, বিশেষ করে বাংলাদেশে যদি আমি বলি, বাংলাদেশে যদি দেখেন যে 50% একটা স্ট্যাটিস্টিক্স, 50% অফ দ্য ওয়ার্ক ফোর্স কিন্তু আন্ডার 35। তার রাইট মানে রাইট। হচ্ছে এই জেনারেশনের মানুষজন কিন্তু বাই ডিফল্ট টেক সেভি। সো এই পিপল, এবং এরা যখন ওয়ার্কফোর্সের 55% মানুষ কিন্তু খুব সহজেই ডিজিটাল ব্যাংকিং এ অভ্যস্ত হয়ে যাবে। ইভেন আপনি আমিও দেখেন, আমরা যদিও অ্যাবভ 35, তারপরেও দেখবেন যে আমাদের ব্যস্ততার কারণে বা আমাদের কনভিনিয়েন্সের কারণে আমরা কিন্তু একটা চেক ইস্যু করে বা ওই ব্যাংকে যে ট্রানজেকশন করা থেকে আমাদের মোবাইল ব্যাংকিং বা আমাদের যে ইন্টারনেট ব্যাংকিং আছে সেটা ব্যবহার করা অনেক বেশি কমফোর্টেবল। ইউজারদের যে এই অ্যাডাপ্টেশন বা ইউজারদের যে এই বিহেভিয়ার, এটা কিন্তু আগে থেকেই আছে। সো এই জায়গায় আমার কাছে মনে হয় ডিজিটাল ব্যাংকিং যদি আমি প্রপারলি লঞ্চ করতে পারি, যেখানে ক্যাশ আউটের প্রয়োজন আছে ওই জায়গাগুলোতে, ওই যে আগে যে আমরা কথা বললাম ইকোসিস্টেম নিয়ে, এই ইকোসিস্টেমের প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা প্রপারলি কানেক্ট করতে পারি, তাহলে আমি মনে করি যে এখানে ফেইল করার কোনো সুযোগ নেই, এবং নিঃসন্দেহে এটা ক্যাশলেস সোসাইটির দিকে যাবে, পজিটিভলি যদি চিন্তা করি। সো
যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা বা চ্যালেঞ্জ না আসে, আমার মনে হয় যে এটা 5 বছর না হলেও ক্যাশলেস সোসাইটির দিকে টুডে অর টুমরো যাবে। তো তার মানে আমরা ধরে নেই যে বাংলাদেশের সাধারণ জনগণ যাদের মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি এখনো অত বিপুল মাত্রায় আসেনি, কিন্তু তারা ডিজিটাল ব্যাংকিং এর প্রতি ধাবিত হবে। এবং এখান থেকে হয়তোবা এমনও হতে পারে যে আমরা যে ব্যাংক সেক্টর 10%-এর উপরে তার পেনিট্রেশন হয়তোবা নাই, এবং আমরা অনেক ক্ষেত্রেই জানি যে মোবাইল ব্যাংকিং অলরেডি অনেক দূর পৌঁছে গেছে, ফলে আমরা মোবাইল পেনিট্রেশন 70%-এর উপরে বলি, প্রায়শই বলি। সো ডিজিটাল ব্যাংকিংয়ে একটা বিশাল জনগোষ্ঠী মুভ করবে। আইবস কিভাবে কমিউনিকেশন করে এই আস্থার জায়গাটা তৈরি করবে বলে আপনি বিশ্বাস করেন? এখনো পর্যন্ত আমরা যে জায়গাতে আছি সে জায়গাতে আইবস হয়তো প্রাইমারিলি এই টেকনোলজির পার্টটাকে টেক ওভার করবে। সো উইথ কোলাবোরেশন উইথ ফরেন পার্টনার্স। সো সেই জায়গাটায় মেইন ফোর্স কিন্তু, যেহেতু আমরা বলছি ডিজিটাল ব্যাংকের মেইন ফোর্স বা ওয়ার্ক ফোর্স কিন্তু ডিজিটাল পিপল, আই মিন টেক পিপল। সো এই টেক পিপলের একটা বড় অংশ হয়তো আইবস থেকে আসবে, এবং যে জায়গায় আমাদের মনে হয় যে যেখানে আমাদের বিদেশি এক্সপার্টাইজ দরকার বা নতুন এক্সপার্টাইজ যেটা লোকাল মার্কেট থেকে, অবশ্যই আমাদের সলিউশনগুলো হয়তো আমরা বিদেশি কোম্পানি থেকে যদিও নেই, আমরা চেষ্টা করব বা আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্যালেন্টগুলোকে লোকালি বিল্ড করা। সো যদি আমরা ট্যালেন্টগুলোকে প্রাইমারি লোকালি সার্চ করব, যদি সম্ভব না হয় আমরা সেগুলোকে বিল্ড করব। অ্যান্ড এই পুরো জার্নিটায় আইবস ওতপ্রোতভাবে জড়িত থাকবে আকিজ রিসোর্সের সঙ্গে এবং এই ডিজিটাল ব্যাংকিং ইনিশিয়েটিভের সঙ্গে। Wonderful. We expect also that IBOS will remain so much vigilant এবং ultimately in support to digital banking escalation in Bangladesh. আর আইডিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, অনেক আইডিয়া IBOS-এর অলরেডি ইমপ্লিমেন্টেশনের পথে আছে। নতুন আর কি কি পণ্য সামনের দিকে আমরা এক্সপেক্ট করব IBOS থেকে? আমরা আসলে বিজনেস সলিউশন নিয়ে আমাদের প্রথম থেকে কাজ করার ইচ্ছা। বিজনেস সলিউশন নিয়ে আমরা আছি। সো আরো কিছু বিজনেস সলিউশন আমাদের মাথায় আছে। তবে একদম ডোমেইনের বাইরে যেয়ে না। আমরা বিজনেস সলিউশন নিয়েই কাজ করব। এমন না যে আমরা হয়তো গেম নিয়ে কাজ করব, বা আমরা হয়তো অন্য কোনো আ হতে পারে ম্যাচ মেকিং বা ই-কমার্স এরকম কিছুতে যাব, এরকম প্ল্যান নাই। বাট আমরা যদিও নতুন যেসব প্রোডাক্ট নিয়ে আসবো, সেগুলো সবকিছু আসলে বিজনেস রেলিভেন্ট হবে। যেমন আমাদের একটা পাইপলাইনে আছে একটা প্রজেক্ট, সেটা হচ্ছে যে আমাদের আপনি হয়তো জেনে থাকবেন আমাদের রিটেল সলিউশনটা এখন বাংলাদেশে খুব Exactly. পপুলার। সো আগোরা, মিনা বা স্বপ্নর সাথে আমাদের ডিল অলমোস্ট সাইনের দিকে। আগোরা আমাদেরটা ইউজ করছে, প্রিন্স বাজার আমাদেরটা ইউজ করছে। সো এইটাকে আমরা কিভাবে আরো স্মলার লেভেল স্কেলে নিয়ে যেতে পারি। এখনো পর্যন্ত আমরা কর্পোরেট রিটেল গুলাতে আছি, চেইন রিটেল যেগুলো আছে সেগুলাতে আছি। আমাদের এই বছরের আমাদের উদ্দেশ্য হচ্ছে এগুলাকে আরো নিচের দিকে নিয়ে যাওয়া। মানে যে একটা ছোট শপ রান করে, একটা বেকার শপ, একটা গিফট শপ, একটা লাইফস্টাইলের শপ, অথবা একটা ছোট গ্রোসারি শপ, এই জায়গাগুলোতেও আমরা এই প্রোডাক্টগুলোতে নিয়ে যাব এবং এগুলো SaaS মডেলে নিয়ে যাব। মানে আপনি SaaS মডেলটা হচ্ছে আপনি প্রত্যেক মাসে ব্যবহার করবেন, প্রত্যেক মাসে আমাকে সাবস্ক্রিপশন ফিস দিবেন। আপনার যদি মন না চায় আপনি যেকোনো সময় এটাকে ডিসকন্টিনিউ করে দিতে পারেন। সো এখানে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার নাই, আপনি খুব সহজেই যেকোনো সময় এটা অনবোর্ড করতে পারবেন। সো আমরা এরকম কিছু প্যাকেজ নিয়ে আসছি, যেটা আমরা আশা করছি আমরা এই মার্কেটকে ফিউচারে অনেক ভবিষ্যৎ, মানে এই মার্কেটটা আরো অনেক বেশি গ্রো করবে, রিটেল মার্কেট, এবং এই জন্য আমরা এই মার্কেটটাতে ফোকাস করছি বেশি। শুধু তাই নয়, আমাদের আর একটা সিগনেচার প্রোডাক্ট হচ্ছে পিপল ডেস্ক। আমরা সেটাও চিন্তা করছি SaaS মডেলে নিয়ে আসার জন্য। সোফার আমরা লার্জ কোম্পানিকে এটা দিয়ে আসতাম। সো বাজারে এখন পপুলার একটা প্যাকেজ আছে যে পার এমপ্লয়ি। সো আমরাও চিন্তা করছি ওরকম একটা ইয়েতে নিয়ে আসবো, যে হয়তো আপনার 10 জন এমপ্লয়ি আছে, আপনার হয়তো ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কম, আপনি চাচ্ছেন 10 জন এমপ্লয়ির জন্য আপনি এইচআর সফটওয়্যারটি ইউজ করতে চাচ্ছেন। সো আপনি যেন সেটাও করতে পারেন, সেরকম একটা প্যাকেজ আমরা নিয়ে আসার চেষ্টা করছি। ওয়ান্ডারফুল। আর বেশি কিছু জানার নাই। জায়েদ ভাইয়ের কাছে শুধু ভিন্নতর আলাপ। জায়েদ ভাই যেভাবে সিম্পল সফটওয়্যারের পথে হাঁটছেন, লাইফ সিম্পল করতে চেষ্টা করছেন, কিন্তু ব্যক্তি জায়েদ এবং তার টিমের লাইফ অনেক জটিল, তাদেরকে উদয়াস্ত পরিশ্রম করতে হয়। সেই প্রসঙ্গে যদি জিজ্ঞেস করি, অ্যাজ এ সিইও অফ আকিজ আইবস লিমিটেড, আপনার ডেইলি রুটিনটা আমাদেরকে একটু বলেন। কিভাবে জীবন চলে, কিভাবে লেজার টাইম আপনি পান? লেজার টাইম বলতে আসলে আমার লেজার টাইম খুব কম। কারণ আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাচ্চাকে স্কুলে ড্রপ করে তারপর অফিসে চলে আসি।
অ্যান্ড তারপরে বাসায় যেয়ে আমি চেষ্টা করি যতটুকু সময় পাওয়ার, আমি মুভি দেখতে খুব পছন্দ করি। আমার একটা বড় মানে যতটুকু সময় আমি বাসায় থাকি, মানে বাসায় অফিসে যাওয়ার পর আমি চেষ্টা করি ১ম এ বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর। বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর আমি হয়তো একটু মোবাইলে মুভি দেখি অথবা নিউজ স্ক্রল করি। তারপরে হয়তো আমিও ঘুমাই যাই। সো আমার রুটিনে যদি লেজার টাইম বলেন তাহলে আগে একটা সময় আমার বই পড়ার খুব নেশা ছিল। বই পড়া এবং গান শোনা। বাট এখন যদি বলেন, এখনের পর্যায়ে এসে আমার এখন লেজার টাইমটা কাটে হচ্ছে বাচ্চাদের সাথে সময় দিয়ে এবং টিভি, মুভি এগুলা টুকটাক বই পড়া এই। এখন যে মাত্র ক্যারিয়ার শুরু করলো, তাকে আসলে কোন কোন গুণসম্পন্ন হতে হবে ফিউচার সিইও অফ আকিজ আইবস পজিশনে আসার জন্য? এই জায়গাটা খুবই ট্রিকি। ট্রিকি আমি এই কারণে বলবো যে অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্যারিয়ারে অনেকে অনেক দ্রুত সফলতা পেয়ে যায়। আবার দেখা যায় অনেকেই আপনি যেটা বললেন উদয়াস্ত পরিশ্রম করেও অনেকের ক্ষেত্রে হয় না। সো আমার কাছে মনে হয় আমার পার্সপেক্টিভ আর অন্যের সাথে নাও মিলতে পারে। বাট আমার কাছে মনে হয় দ্য কি ইজ ওনারশিপ। সো রাইট, রাইট। যদি ওনারশিপটা নেয়া যায়, যদি ওন করা শুরু করে কেউ, কারণ আমি নিজে আমি আমার জায়গা থেকে যখন দেখি আমি একটা এমপ্লয়িকে কিভাবে বিচার করি। আমার জুনিয়র যারা আছে, একটা টিম লিডার যখন কাজ করছে বা একেবারেই ফ্রেশ যে কাজ করছে, আমি কাকে প্রায়োরিটি দেই? আমার তাকে জাজ করার কিন্তু একটাই ক্রাইটেরিয়া থাকে যে সে কতটুকু ওনারশিপ নিচ্ছে। তাকে একটা কাজ দিলে সে কতটুকু ওন করে করছে এবং সেকেন্ড প্যারামিটার আমি দেখি তার প্রোঅ্যাক্টিভনেস। সো এই ২ টা জিনিস যেহেতু আমি জাজ করি, তাহলে আমার কাছে মনে হয় অন্যরাও এইটাই এক্সপেক্ট করবে। এবং এই ২ টা জিনিস যদি থাকে, আমার কাছে মনে হয় ক্যারিয়ারের সামনের দিকে যাওয়াটা শুধু সময়ের ব্যাপার। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। দারুণ সময় কাটলো আকিজ আইবস লিমিটেডের সিইও জায়েদ বিন রশিদ ভাইয়ের সাথে। তার কাছ থেকে আমরা অনেক অনেক ডিটেল আইডিয়া পেলাম এবং বাংলাদেশে শুধুমাত্র তারা বিভিন্ন জীবন সহজ করা, বিজনেস সহজ করা কিংবা ডিজিটাল ব্যাংকিং রিলেটেড ফিনটেক সার্ভিসের মতো বিরাট কোনো ফিল্ডে অবদান রাখার কাজই করছেন না। তারা মূলত আমাদের বাংলাদেশি সফটওয়্যারের একটা রোল মডেল তৈরি করারই আসলে পথেই আছেন এবং ওনার সাথে এই সময়টা আমাদের সকলের আশা করি ভালো লাগবে। তৌফিক ভাই আপনাকে ধন্যবাদ। দর্শকদেরকেও ধন্যবাদ। আগামীতে এয়ার টক প্রেজেন্টস দ্য থটফুল আওয়ারে নতুন কোনো আকিজ রিসোর্সের অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আকিজ রিসোর্সের সাথেই থাকবেন।